এটা কি একটা মানুষের পক্ষে, যেমন আমরা দেখি যে যারা প্রাইভেট জব করে, তারা সরকারি জব করে, তারা 8-9 ঘন্টা ডিউটি করে অনেক টায়ার্ড হয়ে যায়, হ্যাঁ। জি। তো সেই ক্ষেত্রে আপনারা যে আপনি যে বললেন যে 16 ঘন্টা 20 ঘন্টা, এই যে এত লং টাইম যে আপনারা ডিউটি করেন, হ্যাঁ, এই ডিউটিটা করে কি একটা মানুষের সুস্থ থাকা কি সম্ভব? সুস্থ সবল মানুষ কি ডিউটি করতে পারে এতক্ষণ? না, এটা সম্ভব না অ্যাকচুয়ালি। আবার এখানে একটা ছাড় ভাই আমরা দেখা গেছে, মনে করেন যে একটা বাসে কিন্তু দুইটা ড্রাইভার, শিফটি বাই শিফটি, তার রিলিভার একজন আছে। আজকে আমি চালাইলাম, কালকে আরেকজন চালাইলো। এই ক্ষেত্রে মনে করেন যদি কন্টিনিউ একটা ড্রাইভার অসুস্থ হয়ে গেছে, তার বাসটা তো আর বসে রাখা যায় না। অতিরিক্ত একদিন 2 দিন চালানো যায়, কিন্তু এতে তো তার টায়ার্ড হয়ে যেতে হয়, তার প্রেশার পড়ে অনেক শরীরের উপরে। আর তাছাড়া দেখা গেছে আপনার, আমি একদিন বাসা রইলাম, ওই দিনে তো আমি বেতন পাইতেছি না। আমি ডিউটি করলাম 16, 17, 18, 20 ঘন্টা, হয়তো ওইটার বিনিময়ে পেতেছি। আর তাছাড়া গাড়ি বন্ধ করলেই যে আমরা বাসায় আসতে পারি এরকম না, গাড়িটা চেক করতে হয়, আবার দাঁড়ানোর বুঝিয়ে দিতে হয়, হিসাব দিতে হয়, অফিসিয়াল কিছু কাজ টাজ আছে, সব মিলে জিলিয়া বাসায় আস্তে আস্তে দেখা গেছে 2টা 3টা 2:30 অ্যাভেলেবেল অনেক সময় বেজে যায়। অনেক সময় গাড়িও পাই না, রিক্সায় বা সিএনজিতে আসতে হয়। ড্রাইভিং লাইসেন্সের ব্যাপারটা কিন্তু আমাদের কাছে চলে আসে, আমরা দেখি যে ঢাকা শহরের অনেকেরই কিন্তু ড্রাইভিং লাইসেন্স নেই। আবার আরেকটা জিনিস হচ্ছে, অনেকেই কিন্তু অপ্রাপ্ত বয়স্ক, পর্যাপ্ত পরিমাণ বয়স হয় নেই, তারা কিন্তু ঢাকা শহরে বিভিন্ন গাড়ি চালাচ্ছে, ড্রাইভিং করছে। সো এই যে লাইসেন্স নেই তাদের, এবং তারা ড্রাইভিং করছে, এই জিনিসটা আপনি কিভাবে দেখেন? এটা মানে তারা গাড়িটা কিভাবে পায়? আচ্ছা, অ্যাকচুয়ালি এটা আমি গভর্নমেন্টকে উদ্দেশ্য করে বলবো। আমাদের দেশে আইন আছে, ঠিক আছে, পুলিশ প্রশাসন আছে, ট্রাফিক বিভাগ আছে। তো লাইসেন্সটা আমরা জানি যে 18-র নিচে ভোটার হওয়া যাবে না, নাকি? জি, জি। 18-র নিচে ভোটার হওয়া যাবে না, বা 18-20-এর নিচে লাইসেন্স পাওয়া যাবে না। এদের ভিতরে অনেকের ক্ষেত্রে দেখা গেছে আপনার দাড়ি মোছও ঠিকমতো ওঠে না, ঠিক আছে, এই তো কত 2-3 মাস সালবারি করতেছে, কোনো রকম একটু গাড়ি ঘুরাইতে পারছে, তাকে গাড়ি দেওয়া হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে। তাই আমাদের গভর্নমেন্ট আসলে অ্যাকচুয়ালি দেন এই টাকার বিনিময়ে অনেকে অনেক কিছু বলে হয়ে যায়, আসলে বাস্তব হয়েই যায়। যেমন আমি ইন্টারভিউ দিয়ে লাইসেন্স বার করছি, ইন্টারভিউতে পাস করছি, দেখা গেছে আমি লাইসেন্স পাইলাম না, আর একজনের বাসায় বইয়া টাকার বিনিময়ে সে পাস হয়ে গেল। তো এক্ষেত্রে আমি বলবো আমাদের গভর্নমেন্টের এনে দুর্বলতা আছে, গাফিলতি আছে, যার কারণে এটা হচ্ছে। ড্রাইভিং লাইসেন্সের যে ব্যাপারটা চলে আসে, হ্যাঁ, এই ড্রাইভিং লাইসেন্সটা আসলে কিভাবে বের করা হয়? মানে এত সহজে সবাই ড্রাইভিং লাইসেন্সটা পেয়ে যাচ্ছে কিভাবে? না, অ্যাকচুয়ালি এটা যেমন গাড়ির 5টা কাগজ থাকে, 5টা কাগজ বাইর করতে যতটুকু পরিশ্রম না হয়, একটা লাইসেন্স কিন্তু তার চেয়ে অনেক পরিশ্রম হয়, এবং এটার অনেক জানার আছে, বোঝার আছে। যেমন মনে করেন আমরা প্রথমত একটা টেকনিক্যাল বা ইন্টারভিউ যাকে বলে, আমরা একটা রানার কার্ড পাই 3 মাসের জন্য, একটা টাইম দেয়। রানার 3 মাসের ভিতরে দেখা যাচ্ছে ইন্টারভিউতে এই রানার কার্ড দিয়ে ইন্টারভিউ দিতে হবে, ডেট দেয়, ডেট অনুযায়ী ইন্টারভিউতে যদি পাস করে টিকে, তাহলে অ্যাকচুয়ালি সে লাইসেন্স পাবে। আবার লাইসেন্স পাওয়ার পরেও যে ইন্টারভিউ টিকে গেলে লাইসেন্স পেয়ে যাবে এরকম না, হয়তো ওটা ডেলিভারি ডেট দেওয়া হয়, অমুক তারিখে লাইসেন্সটা তোমার দেওয়া হবে। তো ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে দেখা গেছে অনেকেই টিকে না, ম্যাক্সিমাম লোক টিকে না, ঠিক আছে। জি। আবার ওই যেটা বললাম একটু আগেই, যে টাকার বিনিময়ে অনেকে দেশে বাসা বসে রয়েছে, উনি টাকা দিয়ে পাস করে ফেলেছে। আর আমি কিন্তু নিজেই এই যে উত্তরাতে বিআরটিতে ইন্টারভিউ দিয়েছি, ঠিক আছে, একবার না 2বার ইন্টারভিউ দিয়েছি। তো একবার ফেল করছি, আরেকবার পাস করছি। তো পাস করার পরেও দেখা গেছে আমি লাইসেন্স পাইনি, আমার টাকা দিতে হয়েছে। মানে এই টাকাটা যে আপনাকে দিতে হয়, আপনি পরীক্ষা পাস করলেন, পরীক্ষা পাস করার পরও প্রথমবার কিন্তু আপনি আপনার ড্রাইভিং লাইসেন্সটা পেলেন না, হ্যাঁ, দ্বিতীয়বার আপনি টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্সটা নিলেন, এই টাকাটা আসলে মূলত মানে কাদেরকে দিতে হয়? এটা আসলে আমি বলবো যেহেতু, কারণ লাইসেন্সটা তো এটার কারো হাত নাই, এটা আমিও পারবো না বা কোনো পাবলিক পারবো না, যেহেতু সরকারি পর্যায়ে এটা কাজ, গভর্নমেন্ট, ঠিক আছে, এনে বিআরটিসির অধ্যক্ষ কর্মকর্তা আছে, তাদের সই স্বাক্ষর আছে। এটা কি আপনার কোনো দালাল, মানে দালাল হ্যাঁ, থাকে হ্যাঁ, যে অবশ্যই, অবশ্যই। দালালের মাধ্যমে, মানে দালালকে টাকা দিলেন, দালাল সব কিছু করে দেয়, আর টাকা না দিলে আসলে লাইসেন্সটা পাওয়া যায় না, হ্যাঁ, ব্যাপারটা হ্যাঁ, কি আসলে এইরকম? আসলে এরকমই, কিন্তু দালাল কোথায় পাবে? দালালও তো ওই কর্মকর্তার কাছে যাই আনতে হবে। মানে আপনার অভিযোগটা হচ্ছে যে অবশ্যই কর্মকর্তা যারা আছেন বিআরটিএতে, জি। তারা সম্পৃক্ত, এবং তাদের সহযোগিতার কারণেই তারা নিজেরা সরাসরি মানে কাজ করছে না, তারা হয়তো দালাল বা কাউকে দিয়ে হ্যাঁ, কাজটা করাচ্ছে, করাচ্ছে, 60% দিয়ে করিয়ে আপনাদের থেকে টাকা নিচ্ছে, হ্যাঁ, এবং আপনারা ওইভাবে সার্টিফিকেট পাচ্ছেন। পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনার মনে হয় যে কোনো পরীক্ষা দেওয়া লাগে না, পরীক্ষা না। বাদে টাকা দিলেই হয়ে যায়? হ্যাঁ, হয়ে যায়। আবার এই ক্ষেত্রে আরেকটা কথা আছে, যেমন আগে আমরা লাইসেন্স বের করেছি, আমরা প্রথমত যে লোকটা 5 বছর গাড়ি চালাইলো লাইসেন্সটা দিয়া, 5 বছর পরে তার পুনরায় আবার রিনিউ করতে হবে। তো জি। 5 বছর যে গাড়ি চালাইলো, তার তো আবার নতুন করে গাড়ি চালানো শিখতে হবে না, জি। ঠিক আছে। এখানে একটা বেনিফিট হয়েছে, তারা যারা আমরা ওই যে প্রথমে আমরা জানতাম যে প্রথমে এটা শুরু থেকে আমাকে ওস্তাদরা করে হয়েছে বা হয়েছে, এটা বিএটি তো এক সময় ছিল, যেমন 5 বছর পরে রেনিউ করবো, রেনিউ করে তার মধ্যম আসবে 5 বছর পরে, আবার 5 বছর পরে রেনিউ করবে, তার লাইসেন্সটা ভারী হয়ে আসবে, আবার 5 বছর পরে রেনিউ করবে, পিএসবি আসবে, এইভাবে একের পর এক রেনিউ আসবে। কিন্তু এমন একটা আইন করছে নতুন, আমার লাইসেন্সটা 5 বছর আমি গাড়ি চালালাম, নতুন করে আমার 5 বছর আবার ইন্টারভিউ দিতে হবে, ঠিক আছে। ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউর জন্য আমার আবেদন করতে হবে, আবার আবেদন করলাম, আবার মধ্যমের জন্য আমার আবেদন করতে হবে, অযথা একটা হয়রানি।
মানে এটা আপনার কাছে হয়রানি মনে হয় এবং এই ক্ষেত্রে অনেক টাকা পয়সা টাকা পয়সা যাতে ঘুরতে হয়। কি রকম টাকা খরচ হয় আপনার? আসলে অরিজিনালি সরকারি ফিস তো কত 2 থেকে 2500 টাকা বা 1800 টাকা এর ভিতরে একটা কার্ড হয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম লোকেরই নর্মালি একে 10-এর নিচে কোনো লাইসেন্স পাইতেছে না। 10 নিচে লাইসেন্স হয় না, এই 10,000 টাকার মতো পুরোপুরি একটা লাইসেন্স বের করতে 10,000 টাকার মতো খরচ আমার লাইসেন্স হয়। আছে, আমি রেনিউ করতে গেছি, এই ক্ষেত্রে আমার 7-8 হাজার টাকা গেছে গিয়া। রেনু করার হ্যাঁ রেনু করতে হয় কত বছর পরে? এই 5 বছর পর। 5 বছর পর রেনু করতে গেলে আবার 8,000 টাকা। জি, আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা প্রায় দেখে থাকি যে ঢাকা শহরে যে বাস চলাচল করে, এই চলাচলের সময় সিটিংয়ের নামে চিটিং, মানে প্রথমে বাসটা সিটিং করা হয়, মানে বাসে পর্যাপ্ত পরিমাণ যে কয়টা সিট থাকে ঠিক ওই কজন মানুষই বসানো হয়। এরপর বাসটা 2-3টা স্টেপ পার হওয়ার পরে দেখি যে আমরা বাসটা লোকাল হয়ে যায়। মানে এইটা কেন আসলে এই সিটিংয়ের নামে চিটিংটা কেন করা হয়? আচ্ছা, এটা আমি বলবো ঢাকা সিটির ভিতরে যেমন মনে করেন এই মাত্রাতে ওই মাথায়, যেমন মতিঝিল থেকে মিরপুর কত 10 থেকে 12 কিলো রাস্তা বা 14 কিলো, সব মিলিয়ে সিটির এই মাথায় ওই মাথায় যাইতে 20 কিলো অতিক্রম করা লাগে না, 20-22 কিলো 25 কিলো এর ভিতরে মনে করেন গাড়িগুলো ঘুরে গেলে চলে। কিন্তু এত পরিমাণ লোকজন আর গাড়িও কিন্তু কম না, তারপরে লোকের অফিস টাইমে দেখা গেছে অফিসে আমার যেতে হবে, ঠিক আছে, আর গাড়িও আমার প্রয়োজন আছে অফিসে যেতে হলে। এখন এই সিটিং গাড়িটা আমি সিটিং করে নিয়ে আসলাম, ঠিক আছে। একজন লোক মনে করেন যেমন মিরপুর 12 থেকে যে গাড়িগুলো অফিস টাইমে ছেড়ে আসে গুলশান বনানী দিক বা মতিঝিল থেকে, ওরা কিন্তু অফিস টাইমে 10 নম্বরের ভিতরে অলরেডি গাড়ি পুরো বুক হয়ে যায়, গেট লাগিয়ে দেয়। শেওড়াপাড়া কাজীপাড়ার ম্যাক্সিমাম লোকগুলোই অফিস ঠিকমতো যাইতে পারছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। তখন এমন সময় দেখা গেছে হেল্পার গেটের থেকে নামে ধাক্কে হইলেও তার অফিসে যেতে হবে। হেল্পার নামে অনেক সময় ধাক্কা আমাকে গেট, আমার এমনও চিন দেখছি আমি, আমার গাড়ির সামনে দাঁড়িয়ে গেটের লাথি ভাঙিয়ে ফেলেছে স্টুডেন্টরা, কারণ তার কলেজে যেতে হবে পরীক্ষা, ঠিক আছে, তার পরীক্ষা দিতে হবে। তখন সব মিলিয়ে দেখা যাচ্ছে ঢাকা সিটির ভিতরে এরকম সিটিং কেউ রাখতে পারবে না একমাত্র কাউন্টার ছাড়া, কারণ কাউন্টার থেকে আমি টিকিট কেটে উঠবো, কাউন্টারে যাত্রী নামবো, এরকম এছাড়া সম্ভবই না। যেমন যেগুলো এই যে সবাই যে সাধারণ যারা যাত্রী, সাধারণ যারা মানুষ, তারা এটাকে তো চিটিং বলছে, মানে এই সাধারণ যাত্রীরাই কিন্তু সিটিং বাসে জোর করে উঠে, আবার তারাই আপনি বলছেন যে তারাই আবার এটাকে চিটিং বলে। হ্যাঁ, এটা আপনি কিভাবে দেখেন? এটা হলো অ্যাকচুয়ালি যেমন গাড়িতে যখন যাত্রী থাকে না তখন আমাদেরই হেল্পার বা কন্ট্রাক্টররা ডাকে, ঠিক আছে, যাত্রীর জন্য ডাকে। গাড়ি বুক হয়ে গেছে তখন আবার মনে করেন যে দেখা গেছে তার ওই পিছের ভিতরে যে যাত্রীগুলো উঠছে ওরা তো টাকা দিব না যদি লোকাল হয়ে যায়, ওই ভয়ে দেখা যাচ্ছে আমি তো চাবো আমি রোড ইনকাম করতেছি, আমার 10টা টাকা কীভাবে আসবে এটা আমি চাবো। কিন্তু অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যারা গাড়ির ভিতরে উঠলো ওরা ছিটে বসে আছে, 8টা লোক অফিসে যাইতে পারছে না, সে জোর করে রিকোয়েস্ট করে উঠছে যে ভাই আমাকে নিয়ে যাও, উনি দাঁড়িয়ে আছে আর 10জন লোক ছিটে বসে আছে, কিন্তু ওই 10 জনে একজনে দেখা যাচ্ছে ভাড়া দিতেছে না, কন্ট্রাক্টরের বিভিন্ন রকম আচরণ করতেছে বা খারাপ ব্যবহার করতেছে, তুমি লোকটা কেন নিলা, দাঁড়িয়ে নিলা কেন, ওই লোক দাঁড়িয়ে কষ্ট করে যেতেছে, তার অফিস ধরতে হবে, তার জরুরি কাজ আছে, যে সিটে বসে আছে উনি মানে ওনাদের কষ্ট আরও বেশি, যেহেতু উনি দাঁড়িয়ে নিচ্ছে ওনার ভাড়া দিব না, ঠিক আছে। অনেকের আমার হেল্পারের মাইরও খাইছে রাস্তায়, আমিও অনেক কথা শুনতে হয়েছি স্টার্টিংয়ে।